আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপশন ফারবা নিবেদিত আরোগ্যনিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই কম বেশি এটি দিয়ে আক্রান্ত, সেটি হচ্ছে ইন্টারনেট আসক্তি। এটি এখনও কোনো সরাসরি মানসিক রোগ কিনা সেটি নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে নানা রকমের বিতর্ক আছে, কিন্তু এর যে ক্ষতিকর প্রভাব এটি কিন্তু আমরা সবাই কম বেশি ভোগ করছি। একটা ইন্টারেস্টিং স্টাডি প্রকাশিত হয়েছে, ঢাকা শহরের শিশু কিশোরদের উপর একটা সার্ভে হয়েছে আইসিটিডিআরবির তত্ত্বাবধানে। সেখানে দেখা গেছে প্রায় 83% শিশু তারা যেই ইন্টারনেটের স্বাভাবিক যেই মাত্রা তার চেয়ে বেশি সময় এটি ব্যবহার করছেন, এবং গড় ব্যবহারের মাত্রা দাঁড়িয়েছে দৈনিক 5 ঘন্টা। তাহলে চিন্তা করে দেখুন কি এক সুনামি আমাদের জন্য অপেক্ষা করছে। এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছে ডক্টর সাদিয়া আফরিন, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং ডানে আছেন ডক্টর সানজিদা ইয়াসমিন, একজন মনোরোগ বিশেষজ্ঞ। ডক্টর সানজিদ, আমি আপনাকে দিয়েই শুরু করছি যে এই যে ইন্টারনেট আসক্তি বলছি, এটি বলতে কি বোঝায় এটি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ আপনাকে। ইন্টারনেট আসক্তি, যেটা এখন ডিজিটালাইজেশন যুগ, ইন্টারনেট কিন্তু আমরা সবাই ইউজ করি কম বেশি, কিন্তু যখন ইন্টারনেট আমরা অ্যাডিকশন আসক্তি বলছি, ইন্টারনেট ইউজটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে সে চাইলে নিয়ন্ত্রণ করতে পারছে না। দেখা যাচ্ছে যে সে যখন জেগে আছে তার পুরোটা সময় সে হয় ইন্টারনেট ইউজ করছে, বা যখন ইউজ করছে না তখনও তার চিন্তা ধ্যান ধারণা থাকে যে আমি কখন ইউজ করব, এবং দেখা যাচ্ছে যখন সে ইউজ না করে তখন তার বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও তার পারিবারিক, তার চাকরি, পড়াশোনা, সামাজিক এবং অন্যান্য জায়গায় তার মানসিক স্বাস্থ্যে, শারীরিক এটার নেতিবাচক প্রভাব পড়ছে। এবং যিনি এটাতে আসক্ত তিনি বুঝতে পারছেন যে এটার নেতিবাচক বা ক্ষতিকর প্রভাব, কিন্তু উনি এর থেকে বের হয়ে আসতে পারছেন না, ইন্টারনেট ইউজটা কমাতে পারছেন না। তখনই কিন্তু আমরা এটাকে আসক্তি পর্যায়ে চলে গেছেন সেই হিসেবে বিবেচনা করব। থ্যাংক ইউ। আবার আপনার কাছে ফিরে আসবো ডক্টর সাদিয়া আফরিন, আপনার কাছে তার পরের প্রশ্নটাই আসছি। সেটি হচ্ছে, আমি শুরুতেই বলেছিলাম যে এটি কি মানসিক রোগ কিনা, এই ব্যাপারে একটা দ্বিধা রয়েছে এখনো। এটা কি আপনি আপনার ভাষায় বলুন, আসলে কি এটি কোনো মানসিক রোগ? আসক্তি শব্দটা শুনলে আমরা অনেক সময় মনে করি যে এটা হয়তো একটা রোগ বা মানসিক রোগের পর্যায়ে, কিন্তু ইন্টারনেট অ্যাডিকশন নিয়ে এখনও এটাকে আমরা যেভাবে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ যেই অর্থে আমরা ব্যবহার করি, সেখানে এটা এখনও রোগ হিসেবে স্বীকৃত হয়নি, কিন্তু আবার এটা একটা গুরুত্বপূর্ণ মানসিক সমস্যা সেই হিসেবে কিন্তু আমাদের বিভিন্ন রিসার্চ অথবা গবেষণা বা আমাদের ক্লিনিক্যাল সেটিংসও আমরা এটা ইউজ করে থাকি। তো ইন্টারনেট অ্যাডিকশন বা ইন্টারনেট আসক্তি সাধারণত ধরা হয় যে এটা একটু বিহেভিয়ারাল অ্যাডিকশন বা আচরণগত আসক্তির মতো। তো সেই হিসেবে ডক্টর সানজিদা যে লক্ষণগুলো বললেন সেগুলো যদি থাকে, আমরা অবশ্যই একজন পার্সনের মধ্যে এটা গুরুত্ব সহকারে এই অ্যাডিকশনের যে সমস্যাটা বিদ্যমান সেটা আমরা বিবেচনা করি, এবং দেখা যায় যে অন্যান্য অনেক মানসিক রোগের সাথে এটা কোমরবিডিটি বা সহ অসুস্থতা হিসেবে আসতে পারে, অথবা এই সমস্যাটার জন্য অন্যান্য অনেক মানসিক রোগের ঝুঁকি থাকতে পারে। সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথ প্রবলেম হিসেবেই আমরা বিবেচনা করে থাকি। তার মানে এখনও এটি সরাসরি রোগ হিসেবে স্বীকৃত হয়নি, কিন্তু নানা রকম আলোচনা চলছে, হয়তো সামনে এটি চলে আসতে পারে আমাদের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন। আপনি প্রথমেই যেই গবেষণার কথাটি বললেন, এরকম দেশে বিদেশে এবং আমাদের দেশেও যে রিসেন্ট গবেষণাগুলো হচ্ছে, সেখানে যেভাবে এই মহামারীর আকারে আমরা দেখছি, তাহলে আমরা ধরেই নিতে পারি যেটা খুব অচিরেই আমাদের সেই ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ বা আমরা যেভাবে আন্তর্জাতিকভাবে ডিজিজগুলো ক্লাসিফাই করি তার মধ্যে হয়তো ইন্টারনেট অ্যাডিকশনকে আমরা খুব দ্রুতই পেয়ে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমরা আবার আসবো ডক্টর সানজিদা। ইন্টারনেট তো আমরা সবাই ব্যবহার করছি, কিন্তু ইন্টারনেটের কোন ধরনের ব্যবহারগুলো সাধারণত আসক্তির ঝুঁকিটাকে বাড়াচ্ছে? জি, ইন্টারনেট ইউজের মধ্যে দেখা গেছে যে ইন্টারনেট গেম যারা খেলে বেশি, এটাতে ইন্টারনেট অ্যাডিকশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এছাড়াও আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখন যেটা সবার হাতে হাতে সবাই থাকে, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, আর যেগুলো শর্ট ভিডিও, যেগুলো রিলস সবচেয়ে জনপ্রিয়, এটা খুবই ঝুঁকি বাড়িয়ে দেয়, অ্যাটেনশন স্প্যান কমে যায় এবং এটা
আসক্তে সহজেই অ্যাডিক্টেড হয়ে যায়। এছাড়াও ইন্টারনেট গ্যাম্বলিং, যেটা জুয়া, সেটা ইন্টারনেট পর্ন অ্যাডিকশন, এছাড়াও হচ্ছে অনলাইন শপিং, এগুলোতেও কিন্তু হচ্ছে অ্যাডিকশন হওয়ার চান্স, ঝুঁকি অনেক বেশি। আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলে রাখি, এই যে আপনি বললেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমার 10 বছর বয়সের মেয়ে আমাকে প্রশ্ন করছে যে আমার ইনস্টাগ্রাম আছে কিনা। আমি একটু বিব্রতই হয়েছি। তো তখন সে বলছে যে তার যে সমস্ত সিনিয়র বান্ধবী কোয়ার্টারে থাকে, তারা এক একজন তো ক্লাস 5 বা 6-এ পড়ে, তাদের প্রত্যেকের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে। আসলে পরিস্থিতি কি এতটাই ভয়াবহ যে আমরা অনেক বেশি একটা জেনারেশনাল গ্যাপ থাকে, প্রত্যেক জেনারেশনের সঙ্গে তার পরের জেনারেশন, এই গ্যাপটা কি অনেক বেশি বেড়ে যাচ্ছে? ডক্টর সাদিয়া আফরিন, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, মানে এখন আমাদের তো আসলে বিজ্ঞান ও প্রযুক্তির একদম চরম উৎকর্ষতার শিখরে আমরা আসলে পৌঁছে গেছি। সবার হাতেই হচ্ছে স্মার্টফোন এবং সবার হাতেই ইন্টারনেটের অ্যাক্সেস, এবং সেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো খুব সহজেই কিন্তু শিশু এবং কিশোরদের প্রভাবিত করে ফেলে, এবং তারা অনেকটা এটা আইডেন্টিটি হিসেবেও নেয় যে ওর আছে তো আমার কেন অ্যাকাউন্ট থাকবে না, অথবা এই জিনিসগুলো না থাকলে সে হচ্ছে ব্যাকডেটেড, অথবা সে স্মার্ট না। তো এই যে সোশ্যাল একটা কনটেক্সট অথবা সোসাইটাল একটা চেঞ্জ যে আমরা দেখতে পাচ্ছি, সেটার প্রভাবই কিন্তু এরকম 8-10 বছরের বাচ্চাদের মধ্যে চলে আসতেছে। এছাড়াও আমরা কিন্তু ইদানিং একটা ট্রেন্ড দেখি যে বাবা মায়েরা এখন দুজনেই ওয়ার্কিং থাকেন দেখে তারা হয়তো অনেক ব্যস্ত থাকেন, বাচ্চাকে শান্ত করার জন্য অথবা বাচ্চাকে খাওয়ানোর জন্য অনেক সময় তাদের হাতে প্রথম খেলনা না দিয়ে চলে যায় কিন্তু একটা ডিভাইস বা একটা মোবাইল। তো সে তো ছোটোবেলা থেকেই তার যখন বুদ্ধি বা মানসিক বিকাশগুলো ঘটতে থাকে, তখন সে কিন্তু এই ডিভাইসটাই তার একটা অনুষঙ্গ হয়ে যায়, সেটার প্রতি তার যে আগ্রহ, এবং শিশুরা তো খুব দ্রুত শেখে, তখন সে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে অনেক বাবা মাকে কিন্তু আমি গর্ব করেও বলতে দেখেছি যে আমার বাচ্চা এমন কিছু অ্যাপস কিভাবে অপারেট করতে হয় জানে, যেটা আমিও জানি না, মোবাইলের সব খুঁটিনাটি সে জানে। কিন্তু এটা আসলে এটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে এটাকে আসলে আমাদের গর্বের বিষয় হবে নাকি এটা আমাদের আসলে চিন্তার বিষয় হবে, কারণ এই বাচ্চারাই স্কুল বা কলেজে যখন আসতেছে তখন কিন্তু বাবা মায়ের আবার ইন্টারনেট অ্যাডিকশন বা মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি, সেটা নিয়েই প্রবলেমটা নিয়েই কিন্তু আবার আমাদের কাছে তারা চলে আসতেছে। থ্যাংক ইউ। আমি একটা আতঙ্কের কথা জানিয়ে রাখি যে শিশু কিশোরদের প্রসঙ্গ এসছে, যেহেতু আমাদের ঘরে শিশু আছে বলেই বলছি। আমরা ছোটবেলায় যে ধরনের কার্টুন দেখতাম, সেখানে কিন্তু কোনো ব্লাড শেড ছিল না। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে টম অ্যান্ড জেরি আমরা দেখতাম, হ্যাঁ, বা পাপাই দেখতাম, এমনকি ক্যাপ্টেন প্ল্যানেট দেখতাম, সেগুলোতে ভিলেন ধরাশায়ী হয়ে যেত, কিন্তু কোনো রকম ফিজিক্যাল বড় রকমের কোনো ইনজুরির কোনো অ্যাটলিস্ট কোনো ইন্ডিকেশনস সেখানে দেখা যেত না, কারণ কোনো ব্লাড শেড ব্যাপার ছিল না। আমরা জানি যে আপনারা খেয়াল করবেন, সত্যজিৎ রায় ছবি বানিয়েছেন হীরক রাজার দেশ, গোপী গাইন বাঘা বাইন, সেখানে সেই দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, কিন্তু কোনো রকম ব্লাড শেড নাই। কিন্তু এখনকার কার্টুনগুলোতে দেখা যাচ্ছে, আমার বেবিকে আমি একটা কার্টুন দেখতে প্রায়ই দেখি, সেটার ক্যারেক্টার হচ্ছে হাগি ওয়াগি। সেখানে তার কাজই হচ্ছে মানুষকে মেরে ফেলা, এবং বিভৎসভাবে মেরে ফেলছে, এবং সেটা খুব হাসতে হাসতে করছে, বড় বড় আছাড় মারছে, চারদিকে ব্লাড ছিটকে পড়ছে। এই যে কন্টেন্টগুলো, গ্লোবালেও কি কোনো রকম মনিটরিংয়ের ব্যবস্থা নাই? এটা তো একটা ডেফিনেটলি এটা একটা খুব খারাপ কনসিকুয়েন্স সেটার জন্য অপেক্ষা করতে পারে আমার মনে হয়। আপনি অ্যাজ এ চাইল্ড সাইকিয়াট্রিস্ট আপনি কি বলবেন? কনসিকুয়েন্স শুধু অপেক্ষা করছে না, কনসিকুয়েন্স কিন্তু আমরা আমাদের ক্লিনিক্যাল সেটিংসে বা আমাদের চারপাশে আসলে দেখতে পাচ্ছি। আমাদের সমাজে এখন কিশোর গ্যাং, ভায়োলেন্স, অপরাধ প্রবণতা, এগুলো কিন্তু এখন আর মানে প্রাপ্তবয়স্কদের মধ্যেই যে আমরা ক্রাইম বা অপরাধ প্রবণতা দেখছি তা কিন্তু না, সেটা একদম কিশোর বয়স থেকেই শুরু হচ্ছে, এবং সেটা আমি বলবো যে অনেক বেশি হচ্ছে। এবং সেটা আমাদের পত্রপত্রিকা খুললে, ইভেন এই যে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি, সেখানেও কিন্তু প্রচুর ভায়োলেন্স এবং সেগুলোর ভিডিও, সেগুলোর নিউজ এত অ্যাট্রাকটিভভাবে প্রচার করা হয়, এবং সেগুলো দেখেও কিন্তু একটা শেখার প্রবণতা আছে। এবং আমরা আমাদের এন্টারটেনমেন্ট বা বিনোদনের হিস্ট্রি বা ইন্ডাস্ট্রিতে যদি যাই, এখানে দেখবেন যে বিগত কয়েক বছর ধরে ভায়োলেন্স যেখানে থাকে, যেগুলোকে আমরা থ্রিলার নাম দিচ্ছি, অ্যাকশন থ্রিলার নাম দিচ্ছি, সেখানে উপচে পড়া ভিড় হচ্ছে। এবং তাদের আমি যতগুলো ছোট ছোট ক্লিপ দেখেছি যে তারা মারামারি প্রচণ্ড এনজয় করছে, মারামারি যেখানে নাই সেই সিনেমাগুলো তারা দেখতে পছন্দ করছে না। তাদের সার্চ হিস্ট্রিতে গেলে দেখা যাবে যে তাদের ভায়োলেন্ট কন্টেন্টের প্রতি অতিরিক্ত আগ্রহ, এবং সেটা কিন্তু তারা ভার্চুয়াল লাইফ থেকে এখন রিয়েল লাইফও করার একটা প্রবণতা তৈরি হচ্ছে। সুতরাং এই যে কার্টুন থেকে শুরু হওয়া যে ভায়োলেন্স, একটা বাচ্চা, যেটা আমি বলছিলাম যে তার শেখার বয়স বা তার বিকাশের সময় যখন আমি
অ্যাগ্রেসিভ কন্টেন্টগুলো দিচ্ছি, ভায়োলেন্স দিচ্ছি, সুতরাং সেটা তো তার মেমোরিতে একটা লার্ন হয়ে থাকবে এবং সে ওটাই শিখছে যে আমার রাগ, আপসেট হওয়া বা আমার হতাশা এগুলো আমি হচ্ছে চ্যানেলাইজ করছি হচ্ছে ভায়োলেন্স বা Through অ্যাগ্রেশনের violence. মাধ্যমে। থ্যাংক ইউ ডক্টর সাদি। আমরা আবার আসবো ডক্টর সানজিদা, আপনার কাছে আসছি। আমরা শুধু শিশুদের ব্যাপারে আলোচনা করছি, কিন্তু আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা কিন্তু বলে শুধু শিশু না, বয়স্করাও সমভাবেই এই ইন্টারনেটে আসক্ত। তো সুতরাং এই বয়স ভেদে কি কোনো তারতম্য হয়, নাকি আবাল বৃদ্ধ বনিতা সবাই এটিতে আসক্ত? আপনি কি বলবেন? শিশু কৈশোরদের যেটা হয় যে ছোট বাচ্চাদের হাতে আমরা কিন্তু প্যারেন্টসরাই হচ্ছে, ডক্টর সাদিয়া যেটা বলছিলেন, প্যারেন্টসরাই কিন্তু প্রথম হচ্ছে দিয়ে দিচ্ছে ডিভাইস। হয়তো আমি ব্যস্ত থাকছি অফিসের কাজে, সে ডিস্টার্ব করছে, আমি কিন্তু তাকে হচ্ছে ফোনটা দিয়ে দিচ্ছি একটা কার্টুন দিয়ে, কারণ তখন বাচ্চা কিন্তু একদম শান্ত হয়ে যাচ্ছে, চুপ, সে ওটা নিয়ে এক জায়গায় আছে, মানে এটা কাজ করছে অনেকটা এমনভাবে যে পিস ইন মাই পকেট, যে দিয়ে দিলাম বাচ্চা চুপচাপ, আমি আমার মতো কাজ করে ফেলতে পারছি। তো এরপরে সেটা শুরু হয় আরেকটু কিশোর বয়সে, যে যে বাবা মা ব্যস্ত থাকে, অফিসে থাকে, বা যখন বাসায় আসে তখন সে টায়ার্ড থাকে, তখন বাচ্চা একা থেকে সে কিন্তু হচ্ছে ইন্টারনেটের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো একটা সময় যদি যখন বাবা মা কন্ট্রোল করতে চায়, তখন হচ্ছে সে যদি তাকে বকাঝকা করে, তখন দেখা গেছে যে প্যারেন্টস এবং বেবি হচ্ছে তারা দুজন আলাদা টিম হয়ে যাচ্ছে, যে অপোজিট, যে আমাকে শাসন করছে এরকম। কিন্তু আবার যেটা হচ্ছে, যেটা বললেন অ্যাডাল্টের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, শর্ট ভিডিওসগুলোতে, এবং যেটা হচ্ছে বার্ধক্য, বৃদ্ধ, যে এখানেও কিন্তু প্রচুর এখন হচ্ছে সবার হাতে স্মার্টফোন, সবাই অনেকটা সময়ই সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। এর মানে সামাজিক যে আগে যেগুলো ছিল, সামাজিক অ্যাক্টিভিটিস বা হচ্ছে ফ্রেন্ডদের সাথে, বন্ধুবান্ধব, ফ্যামিলি গেট টুগেদার, এগুলোর কিন্তু আগ্রহ এগুলো কমে যাচ্ছে। সবাই হচ্ছে যার যার ফোন নিয়ে, যার যার রুমে, সবাই কিন্তু এটাকে এন্টারটেইনমেন্টের সোর্স হিসেবে দেখছে। এটাও সোশ্যাল মিডিয়া একটা প্রদর্শনীই হচ্ছে, কিন্তু আন্তরিক যে গেট টুগেদার আমার সেটা কতটুকু হচ্ছে একটা প্রশ্ন থাকে। সবাই হচ্ছে আমরা ফিজিক্যালি প্রেজেন্স থাকছি, কিন্তু ইমোশনালি কিন্তু যে যার যার ফোনে, যার যার ভার্চুয়াল যেই ফ্রেন্ড জোন বা ভার্চুয়াল নেটওয়ার্ক, সেখানেই বেশি সবাই ইনভলভ থাকছে। এটা সব এজকেই কিন্তু এফেক্ট করছে। রাইট, থ্যাংক ইউ। আমরা আবার আসবো ডক্টর সাদিয়া। তাহলে এই যে ইন্টারনেট আসক্তির কথা বলছি, মূলত এর লক্ষণগুলো কি কি? আমরা কি ধরনের লক্ষণ দেখতে পাই? ইন্টারনেট আসক্তি বলতে বোঝায় যে এটার অত্যধিক এবং অনিয়ন্ত্রিত ব্যবহার, এবং এর কিছু লক্ষণ আছে যেটা আমরা কিন্তু অন্যান্য আসক্তির সাথে খুব মিল আছে এগুলোর। যেমন ইন্টারনেট যখন একজন ব্যক্তি ব্যবহার করছেন, সে হয়তো তার দিনের একটা বেশিরভাগ সময় সে ইন্টারনেটে কাটাচ্ছেন, ইভেন মানে অনলাইনে কাটানোর সময়ের বাইরেও যখন উনি অফলাইনে থাকছেন, তখন হয়তো ইন্টারনেটে কি হচ্ছে, কতগুলো নোটিফিকেশান আসলো, বা ইন্টারনেটে নেক্সট সে কী দেখবে, এইসব চিন্তায় হচ্ছে একটা মগ্ন হয়ে থাকা, কতগুলো লাইক, কমেন্ট আসলো, জি, এইসব চিন্তায় মগ্ন হয়ে থাকা। ইন্টারনেট যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আবার দেখা যায় এই যে অনেকখানি সময় ব্যবহার করেছেন, একটা সময় কিন্তু তাদের যতটুকু সময় ব্যবহার করে তারা সেই আনন্দটা পেতেন, সেটা একটা সময় তারা পান না। তো দেখা যায় যে তাদের ইতিহাস ঘাটলে, অথবা তাদেরকে আমরা যদি প্রশ্ন করি যে আগে কতক্ষণ ব্যবহার করতেন, এখন কতক্ষণ, বাবা মায়েরা ছেলেমেয়েদের ক্ষেত্রেও বলে বা বয়স্কদের ক্ষেত্রেও, যে আগে 2 ঘন্টা বা 4 ঘন্টা ব্যবহার করতাম, এখন তো আমার সারা রাত কেটে যায় মোবাইল দিয়ে। মানে ওটার মধ্যেই সে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করছে, বা কেউ গেম খেলছে, অথবা অনেক সময় চ্যাট রুমে কাটাচ্ছে, অন্যের সাথে যোগাযোগ করছে, সেটাও হয়তো ভার্চুয়াল। এখন এআই এর যুগ, এআই এর সাথে কিন্তু অনেক চ্যাট আমরা দেখি যে তারা করছে। ইন্টারনেট অ্যাডিকশনের আরেকটা ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে যে ওই পার্সনটা হয়তো সে চেষ্টা করবে যে আমি ইন্টারনেট ইউজটা হয়তো কমাবো, আমার অন্যান্য কাজে যেহেতু ব্যাঘাত ঘটছে, কিন্তু রিপিটেড একটা ফেইলিওর বা ব্যর্থতার সম্মুখীন সে হবে। সে হয়তো ইচ্ছা করছে কিন্তু আসলে কাট ডাউন সে করতে পারছে না। এবং যখন ইন্টারনেট অ্যাক্সেসেবল তার কাছে থাকবে না, অথবা কোনো কারণে ডিভাইসটা বাচ্চার কাছ থেকে আর নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু একটা মুড চেঞ্জ হয়। তার মধ্যে হয়তো ইরিটেবিলিটি বা রাগ, মেজাজ খিটখিটে হওয়া, খুব বেশি ভায়োলেন্স বিহেভিয়ার করা, এবং জিনিসপত্র ভাঙচুর করা, বাবা মায়ের গায়ে হাত তোলা, এইসব বিহেভিয়ারাল চেঞ্জও আমরা পেয়ে থাকি। সেই সাথে যখন আবার ইন্টারনেট সে পেয়ে যাচ্ছে,
তখন সেটার প্রতি তার যে একটা অতিরিক্ত আগ্রহ এবং সেই আগ্রহের কারণে তার বেসিক নিডস, যেমন তার একটা নির্দিষ্ট সময় খাওয়া, ঘুম, সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে ডিসরাপ্টেড হয়। প্রচুর আমরা এরকম বাচ্চা বা বয়স্কদের পাই যাদের স্লিপ ডিস্টারবেন্স, এবং কারণ জানলে দেখা যায় যে তারা হয়তো বেশিরভাগ সময় হচ্ছে ইন্টারনেটে কাটাচ্ছে, এবং যখন তারা ঘুমাতে যাচ্ছে ঘুমটা আসতে দেরি হচ্ছে বা স্লিপটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। খাওয়ার ক্ষেত্রেও প্যাটার্নে অনেক সময় আমি বাচ্চাদেরকে যেটা পাই যে তাদের দুপুরের খাবার তারা যে হচ্ছে রাতে খাচ্ছে, অথবা সকালের খাবারটা মিস করছে, যেহেতু রাতের বেলা ঘুমাচ্ছে না, দিনের একটা বেশিরভাগ সময় তারা স্লিপ বা হচ্ছে ঘুমিয়ে কাটাচ্ছে। এবং এই যে সমস্ত লক্ষণগুলো আবার কিন্তু এফেক্ট করে হচ্ছে একটা বাচ্চার বা একজন ব্যক্তি তার পারিবারিক জীবনে, তার ব্যক্তিগত জীবনে, তার সামাজিক জীবনে। একাডেমিক ফেইলিওর কিন্তু আমরা অনেক পাই, যে আগে বাচ্চাটা হয়তো রেজাল্ট ভালো করতো, এখন তার হচ্ছে একাডেমিক পারফরমেন্সটা কমে যাচ্ছে। আগে বন্ধুদের সাথে সে খেলতে যেত, এখন কিন্তু একটা রুমে সে কনফাইন্ড হয়ে থাকে। স্কুল থেকে এসেই তার প্রধান চিন্তাটা থাকে যে কখন আমি ডিভাইসটা হাতে নেব বা সেই আমার পছন্দের প্ল্যাটফর্মগুলো আমি ইউজ করতে পারবো। এইসব লক্ষণগুলোকেই আসলে আমরা বলে থাকি যে ইন্টারনেট অ্যাডিকশনের লক্ষণ। থ্যাংক ইউ। আমরা বেশ বিস্তারিতই জানতে পেলাম। আমরা আরও অনেক কিছু জানবো। আমাদের একটা বিরতির সময় এসছে, বিরতির পরে আবার ফিরে আসছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অফসিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর সানজিদা, আমরা বিরতির আগে অনেক কিছুই আলোচনা করলাম। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সবাই তো আসক্ত হচ্ছে না, তাহলে কি সেই মেকানিজম যে কিছু মানুষ আসক্ত হয়ে পড়ছে, কিছু মানুষ আসক্তির বাইরে থেকে যাচ্ছে, তারা একটা হেলদি ইউজ করছে, এটা কি মেকানিজম আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। ইন্টারনেট আসক্তি, যেটা যে কোনো আসক্তির মতোই, এটার হচ্ছে কিছু মানুষের জিনগত কিছু কারণ আছে যার জন্য হচ্ছে তার আসক্তি হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। আর এছাড়াও হচ্ছে কিছু মানুষের যে আত্মনিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল, যে রেগুলেট করতে পারা, এটা হচ্ছে তাদের কম থাকে জন্মগতই, যে তারা হচ্ছে কতটুকু ইউজ করবে বা কতক্ষণ করবে সেটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এরপরে আছে যে অনেক ছোটোবেলায়, যখন শিশু বয়সী অনেক বেশি যখন বাবা মারা হাতে তুলে দেয়, স্ক্রিন টাইমটা যখন অনেক বেশি থাকে, তখন তার যে ব্রেইনের, বাচ্চাদের যেই সেন্টারগুলো থাকে ব্রেইনের, সেগুলো তো তখনও পুরোপুরি বিকশিত হয়নি। তখন হচ্ছে তাদের এইটাতে বেশি অ্যাডিক্টেড হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়, এবং তারা হচ্ছে সেই বাচ্চাগুলি বড় হয়ে কিন্তু তার অ্যাডিকশন হওয়ার চান্সটা অনেক বেড়ে যাচ্ছে। আর এছাড়াও যারা হচ্ছে একাকিত্ব, হতাশা বা উদ্বিগ্ন থাকে, সেটা থেকে এসকেপের জন্য কিন্তু অনেকে ইন্টারনেটটা বেছে নেন। এছাড়াও যাদের পারিবারিক কলহ বা দ্বন্দ্ব বা ফ্রেন্ড সার্কেল কম, পরিবারের যারা সদস্য আছেন তাদের মধ্যে হচ্ছে হেলদি কমিউনিকেশন, ইমোশনাল বন্ডিং যেটা, এটা যখন কম থাকে, তখন কিন্তু ভার্চুয়ালি মানুষ হচ্ছে ওই দিকে ঝুঁকে পড়ে। আর এছাড়া হচ্ছে ইন্টারনেটটা, এটার যে হচ্ছে মেকানিজম অ্যাকচুয়ালি কাজ করে, যেটা হচ্ছে এসি মডেল বলতে পারি, যে এখানে একটা অ্যানোনিমিটি থাকে। এখানে হচ্ছে যাদের নিজেদের সেলফ এস্টিম কম, যে অন্যদের সাথে মিশতে পারার ক্ষমতাটা কম, পার্সোনালিটিটা এরকম, ইন্টারনেটে কিন্তু সে হচ্ছে অ্যানোনিমিটির জন্য কিন্তু সে সবার সাথে মিশতে পারছে, সে ভার্চুয়ালি অনেকের সাথে ফ্রেন্ড হতে পারছে, চ্যাট করছে। এটা হচ্ছে কনভিনিয়েন্স। ইন্টারনেট আমি যখন ইচ্ছা আমি তখনই পাচ্ছি, আমি তার কাছে আমি যা চাচ্ছি স্ক্রিন কিন্তু আমাকে তাই দিচ্ছে, আমি যে ধরনের কন্টেন্ট চাচ্ছি, কথা বলতে চাচ্ছি, সব কিছু অ্যাভেলেবল। এটা একটা হচ্ছে যে ইন্টারনেটেরই একটা প্রযুক্তিগতই যদি আমরা জিনিস দেখি, সেটা একটা জিনিস আছে। এবং এছাড়াও হচ্ছে যে সহজলভ্যতা ডিজিটালাইজেশনের জন্য, সেক্ষেত্রেও এটা একটা হচ্ছে অনেক বড় প্রভাব ফেলছে, যে হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশনের জন্য দিকে অনেকে হচ্ছে ঝুঁকে পড়ছে। থ্যাংক ইউ। তো ডক্টর সাদিয়া, এটার প্রভাবটা তো আসলে খুবই সর্বগ্রাসী। আমরা অনেকটা চাইল্ডদের নিয়ে আলোচনা করেছি, শিশু কিশোরদের বাইরেও তো আলোচনা করেছি যে বয়স্করাও সমানভাবে আসক্ত বা বেশিও হতে পারে, অ্যাডাল্টরাও আসক্ত। তার মানে বয়স নির্বিশেষে সবার এক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা বা তার একটা ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো এই মানসিক স্বাস্থ্যের উপরে এটির প্রভাবটা কি বয়স নির্বিশেষে? বয়স নির্বিশেষে মানসিক স্বাস্থ্যের প্রভাবটা আসলে খুবই, আমি বলবো যে সুদূর প্রসারী। যখন সে ইন্টারনেটটা ইউজ করছে, ইমিডিয়েট কিছু যেরকম আমরা প্রভাব দেখতে পাই, এটার কিন্তু আবার লং টার্ম বা ক্রনিক একটা প্রভাবও থাকে।
একটা তো হচ্ছে যেটা বললাম যে লক্ষণগুলো যখন আমি ডিসক্রাইব করেছি বা বর্ণনা করেছি, লক্ষণগুলোর সাথেই কিন্তু ছিল যে সে বেশিরভাগ সময় হচ্ছে ইন্টারনেটে কাটাচ্ছে। সুতরাং তার সেটা শিশু কিশোর বা বয়স্ক নির্বিশেষেই তাদের যে একটা বেসিক নিডস সেটা কিন্তু তারা হচ্ছে জাস্ট ডিনাই করে ইন্টারনেটে সময় কাটাচ্ছে। তখন কি হয়, ঘুমের সমস্যা তৈরি হয়, খাওয়া দাওয়া বা পুষ্টির একটা অনিশ্চয়তা তৈরি হয় যে সে রেগুলার মিলটা নিচ্ছে কিনা। শিশু কিশোরদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের হাইট বা ওয়েট ঠিকঠাক মতো বাড়ছে না। ঘুমের সমস্যার কারণেও এই বিকাশগুলোতে সমস্যা হচ্ছে, এবং বয়স্কদের ঘুমের সমস্যার কারণেও অন্যান্য শারীরিক রোগের ঝুঁকিতেও কিন্তু তারা পড়ছে। এছাড়াও কিছু ফিজিক্যাল কথাও আমাকে এখানে বলতে হবে যে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি যেমন চোখ ব্যথা বা আই স্ট্রেন নিয়ে অনেক আসে, মাথা ব্যথা, হেডেক এখন খুবই কমন সিমটম বা লক্ষণ হিসেবে আমরা পাই। ব্যাক পেইন নিয়ে অনেক আসে, যেহেতু একটা নির্দিষ্ট পোস্টারে সে হচ্ছে ডিভাইসটা ইউজ করছে, দেখা যায় যে অনেকেরই লো ব্যাক পেইন বা ব্যাক পেইন, পিঠে ব্যথা এগুলো নিয়ে আসে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যেহেতু ঘুমের সমস্যা হয়, আমরা কিন্তু যতগুলো মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি তার মধ্যে একটা কমন ক্রাইটেরিয়া থাকে যে ঘুম, সে ডিপ্রেশনে ভুগুক, অ্যাংজাইটিতে ভুগুক, অথবা সে স্ট্রেস বা চাপজনিত। তো সেখানে ইন্টারনেট অ্যাডিকশনের কারণে যেমন ঘুমের সমস্যা হয়, আবার ঘুমের সমস্যাটার কারণে কিন্তু অন্যান্য মানসিক রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এখানে আমরা স্লিপ ডিসঅর্ডারগুলো আসতে পারে, যে ইনসমনিয়া সে ভুগছে, বা ডে টাইম স্লিপ, বা আমাদের যে শরীরের একটা বায়োলজিক্যাল ক্লক থাকে যে আমরা হচ্ছে রাতের বেলা ঘুমাবো, দিনের বেলা হচ্ছে আমরা অ্যাক্টিভ থাকবো কাজের জন্য, সেটা কিন্তু অল্টার্ড হয়ে যায়। রাতের বেলা সবাই জেগে থাকছে, দিনের বেলা হচ্ছে সে ড্রাউজি বা স্লিপি ফিল করছে, এর জন্য সে তার যে ব্যক্তিগত কাজ, তার স্কুল কলেজ অথবা অফিসে সে যেতে পারছে না, সেখানে থেকে তার একাডেমিক পারফরমেন্স ফেইলিওর হচ্ছে। সেখান থেকে কিন্তু তার দেখা যায় যে পরবর্তী লাইফে যে তার একটা অকুপেশনাল বা একটা পেশাগত জীবনে দক্ষতা থাকা প্রয়োজন, সেটা কিন্তু সে অ্যাচিভ বা অর্জন করতে পারছে না। এরপরে হচ্ছে যে তার এখান থেকেই ডিপ্রেশন বা বিষণ্ণতা আসতে পারে, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা উদ্বেগজনিত সমস্যা আসতে পারে। অনেকের এই যে ভায়োলেন্স বা অ্যাগ্রেশনের কথা বললাম, সেখান থেকে কিন্তু তার মধ্যে কিছু ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার আসতে পারে, যেমন সে হাত কাটার সমস্যা নিয়ে আসতে পারে, তাদের ব্যক্তিত্বে কোনো সমস্যা হতে পারে, আবেগ নিয়ন্ত্রণের কোনো সমস্যা হতে পারে। এছাড়াও দাম্পত্য জীবন যদি আমরা বলি, সেখানেও কিন্তু অনেক সময় দাম্পত্য কলহের সৃষ্টি হয়, অবিশ্বাস বা সন্দেহ প্রবণতার সৃষ্টি হয়, এবং সেখান থেকে সামাজিক এবং হচ্ছে পারিবারিকভাবে একজন ব্যক্তি এই সব সমস্যার সম্মুখীন হতে পারে। এবং একদম যদি স্পেসিফিক ডিজিজের কথা বলি, যে ইন্টারনেট অ্যাডিকশন থেকে হয়তো অন্যান্য কোনো সমস্যা হতে পারে, তো সেখানে আমরা দেখি যে শিশু কিশোরদের অনেক সময় আচরণগত সমস্যা নিয়ে আসে, তাদের মনোযোগের ঘাটতি নিয়ে আসে। সুতরাং এটার ইফেক্ট আসলে সুদূর প্রসারী, মানে এমন কোনো আসপেক্ট আমি বাদ দিতে পারছি না, সেটা খাওয়া, ঘুম থেকে শুরু করে তার পেশাগত জীবনে সব জায়গায় এটা খুব মারাত্মক প্রভাব ফেলে। থ্যাংক ইউ ডক্টর সাদিয়া। সাদিয়া, আপনার কথায় উঠে এসেছে যেটা পরিবারের উপর একটা নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে, সম্পর্কগুলোর ক্ষেত্রে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। আমরা মনে করতে পারি যে 90-এর দশকে যখন ডিশ অ্যান্টেনা আসলো, তখন কলকাতার একটা বিখ্যাত ব্যান্ড মহিনের ঘোড়াগুলি, সেখানের ব্যান্ডের যে প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায়ের একটা গান খুবই জনপ্রিয় হয়েছিল, পরে একটা বাংলাদেশের জেমস ওটা হিন্দিতেও গিয়েছিল। সেটা হচ্ছে, তার বক্তব্যটা হচ্ছে যে ডিশ অ্যান্টেনা চলে এসছে, সেটা হচ্ছে যে ভেবে দেখেছো কি তারারা যত আলোকবর্ষ দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, তারাদের চাইতেও দূরে দূরে সরে যাচ্ছে, যদিও ওই পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। তার মানে শুধু একটা ডিশ অ্যান্টেনা আসছে, তাতে সে বলছে যে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে, পৃথিবী হাতের মুঠায় এসেছে কিন্তু আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে আলোকবর্ষের চাইতেও বেশি। তো এখন কিন্তু সেটার আরেকটা বড় ম্যাগনিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, কারণ পরিবারগুলোর মধ্যে সম্পর্কের একটা প্রভাব পড়ছে। হাজব্যান্ড ওয়াইফ হয়তো দুজনে দুইটা স্মার্টফোনে ব্যস্ত, তাদের পারস্পরিক সম্পর্কের জায়গাগুলো আগের মতো নাই। তাহলে এই যে পরিবারে, সমাজে বা দাম্পত্য সম্পর্কের মধ্যে এই যে একটা ঘাটতি শুরু হয়ে গেল, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? জি, অবশ্যই এটা একটা খুবই বার্নিং ইস্যু। এবং ইন্টারনেট যে আমাদের যেটা ছিল ড্রয়িং রুমে স্যাটেলাইট, এখন সেটা আমার হাতের মুঠোয়, আমার বেডরুমে, আমার খাওয়ার টেবিলে, আমার ড্রয়িং রুমে, এটা তো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখানে সবচেয়ে বেশি যেটা হচ্ছে ফ্যামিলি যে এনভায়রনমেন্ট, ফ্যামিলি বন্ডিং, পরিবারের সদস্যদের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণভাবে এটার খারাপ প্রভাব ফেলছে। সেখানে হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে যেই কমিউনিকেশনটা, সেটা এখন অনেক কমে গেছে। এর ফলে যখন
পরিবারের প্রত্যেকটা সদস্যের হাতেই মোবাইল ফোন আছে। তারা নিজেদের মধ্যে যে আগে যেটা ছিল কোয়ালিটি টাইম, সেটা কমে গেছে। সবাই পাশাপাশি বসে আছে, কিন্তু যে যার ডিভাইসে, যার যার সোশ্যাল প্ল্যাটফর্মে ফিজিক্যালি আছে, ইমোশনালি নাই। সেখানে একটা দূরত্ব তৈরি হচ্ছে, এবং ইমোশনাল যে কানেকশনটা হচ্ছে, সবার ভালো লাগাটা শেয়ার করা, খারাপ লাগাটা শুনছি, আমরা সলভ করছি, ফিল করছি, এগুলো কমে যাচ্ছে সবাই। এতে করে কি হচ্ছে যে পারিবারিক যে সম্পর্কগুলো, দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফ বা পার্টনার বা হচ্ছে বাবা মার সাথে সন্তানের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। একটা সময় হচ্ছে দেখা যাচ্ছে যে পার্টনারদের মধ্যে একজন যদি অনেক বেশি ইনভলভ থাকে, আরেকজন এটা সন্দেহর জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে হচ্ছে তাদের সম্পর্কের মধ্যে অন্য কোনো থার্ড পারসন আছে কিনা। এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক অতিরিক্ত ইন্টারনেটের জন্য দুজনের মধ্যে যৌন সমস্যাও তৈরি হতে পারছে। এটাও একটা ইস্যু। ধরেন পর্ন এডিকশনের এটার একটা সুনামি হচ্ছে একদম exactly. শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত। সুতরাং এটার ইমপ্যাক্ট কি হতে পারে তাদের যে কনজুগাল লাইফে? পর্ন এডিকশনে যেটা হচ্ছে কনজুগাল, তখন তারা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা তারা ভার্চুয়ালি, ওটা একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন তৈরি হচ্ছে। পার্টনারদের মধ্যে একটা ডিসক্রিপেন্সি, ডিজায়ার ডিসক্রিপেন্সি, তাদের প্র্যাকটিসের ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে। এখানে একটা সেক্সুয়াল প্রবলেম যখন তৈরি হয়ে যাচ্ছে, এটা একটা দাম্পত্য জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে তখন এর থেকে কলহ এবং সেপারেশনের দিকেও চলে যাচ্ছে। আর এর ফলে দেখা যাচ্ছে যে সেটা বাচ্চাদের উপরে অনেক বিরূপ প্রভাব ফেলছে, এবং এরকম হওয়াতে দেখা যাচ্ছে যে বাচ্চাটাও তখন হচ্ছে পারিবারিক কলহ প্যারেন্টসের মধ্যে, এটা থেকে এসকেপ হিসেবে যে তারা হচ্ছে স্ক্রিনের প্রতি তারাও হচ্ছে ঝুঁকে পড়ছে। যেহেতু বাবা মার সাথে তার ভালো বন্ডিং নাই, বাবা মারা কোয়ালিটি টাইম দিচ্ছে না, তারাও ঝগড়া করছে। এটা থেকে বের হওয়ার জন্য বড়রা যেরকম হয়, যে বড়রা কিন্তু অনেক সময় অ্যালকোহল এটার প্রতি যায়, বাচ্চাদের ক্ষেত্রে তারা হচ্ছে স্ক্রিনে। মানে এটা একটা ভিশাস সাইকেলের মতো হচ্ছে কাজ করছে। আর সামাজিক যেই বন্ধন যেটা হচ্ছে, এটার যে রিয়েল লাইফ ফ্রেন্ড, আত্মীয়, যে কারো বাসায় যাওয়া, একসাথে গল্প করা, সেটাও হচ্ছে এখন একা হচ্ছে যে আগ্রহ নাই, ফোনের মধ্যেই আমি সব পাচ্ছি, ফোনেরটাতেই ইনভলভ আছে। আবার কোথাও গেলেও দেখা যাচ্ছে যে ফোনের মধ্যেই থাকছে। তার চেয়ে মানুষ চুজ করছে যে রাদার আমি বাসায় থেকেই, আমার এইটুকু ফ্রি টাইম আছে, আমি হচ্ছে ইন্টারনেট যে কোনো প্ল্যাটফর্মে এখানেই থাকি। এতে হচ্ছে যে সামাজিক যেই সম্পর্কটা ছিল সেটাও হচ্ছে কমে যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে যে তারা হচ্ছে বাইরে যে আউটডোর খেলা ছিল, সেখানে হচ্ছে আউটডোর একটা বন্ডিং তার ফ্রেন্ডের সাথে, সেগুলো কমে তারা হচ্ছে ঘরকোনো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও যখন এগুলো হচ্ছে, তখন যেটা বললেন, যেটা ডক্টর সাদিয়া, অন্যান্য আরও অ্যাটেনশন কমে যাওয়া, একাডেমিক পারফরমেন্স, এগুলোর উপরেও অনেক বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। তার মানে দেখা যাচ্ছে যেটা মানে অনেক চারপাশে অনেকগুলো সেক্টরেই হচ্ছে। মানুষ যে সামাজিক জীব, সত্যিকারের সামাজিকতা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে, তাই তো? থ্যাংক ইউ। আমাদের একটা বিরতির সময় এসেছে, আমরা বিরতির পরেই আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম আরেকটা বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর সাদিয়া, আমরা তো অনেক কিছুই জানলাম, অনেক কিছু শুনছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে আমরা তো ইন্টারনেটকে দূরে সরিয়ে দিতে পারছি না। আমাদের ব্যবহার করতে হচ্ছে এবং ব্যবহার করতে হবে। তো তার মধ্যে কিভাবে আমরা নিরাপদে ব্যবহার করতে পারি, বা আমাদের শিশু কিশোরদের পার্টিকুলারলি, যেহেতু তারাই আমাদের ভবিষ্যৎ, তাদের নিরাপদ ব্যবহারটা কিভাবে নিশ্চিত করা যেতে পারে? এখনকার যুগে আসলে আমি ইন্টারনেট বন্ধ করে দিয়ে বা ইন্টারনেট বাদ দিয়ে আসলে আমি কাউকে বলতে পারবো না যে সে হচ্ছে বাস্তবসম্মত হবে না। এবং আমরা যদিও আসক্তি নিয়ে কথা বলছি, দেখি প্রচুর বিরূপ প্রতিক্রিয়া বা নেগেটিভ কথা বলছি, কিন্তু ইন্টারনেটের তো আসলে পজিটিভ দিকগুলো আছে। আমরা প্রচুর তথ্য পাচ্ছি, আমাদের একাডেমিক কাজ হচ্ছে, এটা অনেক সাহায্য করছে। কোভিডের সময় আমরা দেখেছি যে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে আসলে ইন্টারনেটের মাধ্যমেই। বিভিন্ন জনসচেতনতামূলক কাজগুলো খুব সহজে মানুষের কাছে বোঝানোর জন্য বা একটা পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য কিন্তু ইন্টারনেটের ভূমিকা এখন খুব গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে যে একজন শিশু কিশোরকে যখন আমাদের এই ইন্টারনেটের সমুদ্রে আসলে তাকে নিয়েই আসতে হবে, ছোটবেলা থেকে যদি কিছু জিনিস মেনটেন করা যায়, যেমন আমরা বলি যে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত, এই সময়টায় আসলে শিশুদের কোনো ডিভাইস, মোবাইল বা স্ক্রিন টাইম না দেওয়াই উচিত। এটা একদম স্ট্রিক্টলি যদি প্রহিবিটেড করা যায়, এটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য একটা খুব ভালো একটা উপায় হবে। এরপরে হচ্ছে 2 থেকে 8 বছরের মধ্যে যদি আমাদের কোনো ইন্টারনেট বা স্ক্রিন টাইম
দিতে হয়, তো সেক্ষেত্রে একটা টাইম মেনটেন করা, যেমন সারা দিনে বা 24 ঘন্টায় 1 ঘন্টার বেশি না, 2 থেকে 8 বছর, এবং সেখানে তারা কি কন্টেন্ট দেখছে সেটার কিন্তু একটা সুপারভিশন প্যারেন্টসদের থাকতে হবে, যেন তার হাতেই সেটার কন্ট্রোলটা না থাকে যে ওরা যেহেতু বুঝতে পারছে না, ওরা হয়তো ওদের ইচ্ছে মতো কোনো একটা স্ক্রল করলো বা কোথাও একটু তারা ভিডিও দেখলো এবং সেটার পরপরই কিন্তু ওই রিলেটেড ভিডিওসগুলো আসতে পারে। সুতরাং সেই কন্টেন্টটা যেন নিরাপদ হয়, যেটা বাচ্চার উপযোগী হয় এবং শিক্ষামূলক বা হচ্ছে লার্নিং উপযোগী হয়, শিশু উপযোগী কার্টুন, শিশু উপযোগী কোনো ধরনের যদি ভিডিওস থাকে, অ্যালফাবেট শেখানোর অনেক রাইমস থাকে, সেগুলো হচ্ছে সেই কন্টেন্টে তাদের এক্সেস, এর বাইরে তাদের এক্সেসটা না দেয়া। এবং 8 বছর থেকে আমরা যদি অ্যাডোলেসেন্ট পিরিয়ড ধরি, যে 8-9 বছর বা তারপর থেকে যখন সে স্কুল বা কলেজ গোয়িং চাইল্ড হচ্ছে, তখন আমি যেটা রিয়েল লাইফে পাই যে সকল বাবা মা হয়তো বাধ্য হয়ে অথবা বাচ্চাদের অ্যাগ্রেশনের কারণেই হোক, ডিমান্ডের কারণেই হোক, প্রত্যেকের হাতেই আমি দেখি যে পার্সোনাল একটা ডিভাইস থাকে, মানে এটা তার। এখন এটার একটা বাস্তব কারণ হচ্ছে যে যখন অনলাইন ক্লাসগুলো শুরু হলো কোভিডের সময়, তখন আসলে তাদেরকে শিক্ষা কার্যক্রমটাকে আরও স্মুথ করার জন্যই হয়তো কোনো একটা ট্যাব দেওয়া হয়েছে বা মোবাইল দেওয়া হয়েছে, এবং সেটার থেকে হয়তো তারা অ্যাডিকশনে চলে গিয়েছে। তো সেখানে একটা প্যারেন্টাল একটা অথরিটি থাকতে হবে যে শিশু কিশোরদের হাতে অন্তত তাদের পার্সোনাল কোনো ডিভাইস না থাকা, তারা যদি বাবা মা বা পরিবারের হয়তো টিভি স্ক্রিনটাই তারা ইউজ করছে, সেখানে একটা টাইম লিমিট করে দেয়া, এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু 2 ঘন্টার বেশি নয় শিশু কিশোরদের জন্য, যে 2 ঘন্টার বেশি জন্য স্ক্রিন টাইম তাদের জন্য না থাকে, এবং কন্টেন্টগুলো যেরকম আমরা সুপারভাইজ করব ঠিক তেমনি আমাদের সেই ইন্টারনেটেই কিন্তু অনেক ধরনের অ্যাপস বা সফটওয়্যার ডেভেলপ করা আছে যেখানে প্যারেন্টাল সুপারভিশন করা যায়, যে আপনার বাচ্চা কী সার্চ দিচ্ছে, কতক্ষণ ইন্টারনেটে থাকছে, কোন গেমসগুলো খেলছে। সুতরাং এই সুপারভিশনের আওতায় এনে, এবং কিশোরদের ক্ষেত্রে বাচ্চা এবং প্যারেন্টস দুজনের মধ্যে কিন্তু একটা ইফেক্টিভ কমিউনিকেশন বা যোগাযোগ থাকতে হবে। আমরা শুধুমাত্র এটা করো না, ওটা করো না এভাবে বললে কিন্তু বাচ্চারা শুনতে চায় না। সুতরাং আমরা যদি একটা বাস্তবসম্মত একটা যোগাযোগ তাদের সাথে করি, যে ইন্টারনেট কোনভাবে ইউজ করলে সেটা তার জন্য উপকারী এবং কোনভাবে ইউজ করলে সেটা তার জন্য হার্মফুল বা ক্ষতিকারক, এবং তার সাথে একটা নেগোসিয়েশন করে যদি এই টাইমিংটা ঠিক করা যায়, আমার মনে হয় যে সেটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং ইমপ্লিমেন্টযোগ্য বা আমরা গ্রহণযোগ্যতায় নিয়ে আসতে পারি বাচ্চাদের সাথে। আর নিরাপদ ইসের ক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেও কিছু দায়িত্ব আছে, যেমন এই জিনিসটা আমি আপনাদের কাছে আসবো। আচ্ছা, তবে তার আগে আমি একটু একটা তো হচ্ছে যে আমরা এই ধরনের রাষ্ট্রীয়, সামাজিক বা পারিবারিক অনেক উদ্যোগের ব্যাপার আছে, কিন্তু একটা মানুষ সমস্যা হয়েই গেল, অলরেডি ইন্টারনেট আসক্তি হয়েছে, তার জন্য তার মানসিক স্বাস্থ্যের উপর নানা রকম বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কোনো চিকিৎসার সুযোগ আছে কিনা? অবশ্যই চিকিৎসার সুযোগ আছে। কি ধরনের? এখানে ইন্টারনেট এডিকশনে আমরা মেইনলি হচ্ছে ফোকাস করব যেন এটা না হয় সেদিকে, প্রিভেনশন, প্রতিরোধ করার ক্ষেত্রে। কিন্তু যখন হয়ে যায় সেটার চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে। এখন হচ্ছে এটা হচ্ছে মৃদু বা মাঝারি যদি হয় সিভিয়ারিটি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে শুরুতেই তার হচ্ছে ওষুধ ছাড়া ট্রিটমেন্টের ক্ষেত্রে বেশি হচ্ছে জোর দিয়ে থাকবো, যে পেশেন্ট বা তার অভিভাবক, টিচার ইনভলভ করে এটার ইন্টারনেট এডিকশন সম্বন্ধে সাইকো এডুকেশন। মানুষ ইন্টারনেট ইউজ করা এটা জানে, কিন্তু এটা এডিকশন, যে এটা অন্যান্য সাবস্টেন্স এডিকশন, মাদকাসক্তির মতোই যে এটা ব্রেনের ক্ষতি করে, চেঞ্জ করে, এটা সম্বন্ধে অনেকেরই হচ্ছে ধারণা নেই, এবং অন্যান্য মানসিক রোগের যে ঝুঁকি বাড়িয়ে দেয়। এই যে এই সাইকো এডুকেশনগুলো এবং নিরাপদ ইন্টারনেট কিভাবে ব্যবহার করা যেতে পারে এই ব্যাপারে আমরা হচ্ছে এডুকেট করতে পারি। এছাড়াও হচ্ছে তার যে পেশেন্ট, তার ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং ফ্যামিলি ইন্টারভেনশন, যে কোনো এডিকশনে ফ্যামিলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা যেমন একটা ইন্টারনেট এডিকশন যেমন হওয়ার ক্ষেত্রে ফ্যামিলি এনেবলার হিসেবে কাজ করে, ঠিক তেমনই এর চিকিৎসাও ফ্যামিলিকে ইনভলভ না করে চিকিৎসা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়াও হচ্ছে আমরা বাচ্চা, শিশু কিশোর বা বয়স্কদের সোশ্যাল স্কিল ট্রেনিংটা বাড়াতে পারি, যে অন্যদের সাথে কিভাবে সে ইন্টারনেটের বাইরে যেও কিভাবে কমিউনিকেট করবে সেটা। এছাড়া হচ্ছে বিভিন্ন অ্যানোনিমাস গ্রুপ থেরাপি সেগুলো তো সে হচ্ছে আসতে পারে। আর সিভিয়ারিটি যদি অনেক বেশি সিভিয়ার যখন থাকবে, অতিরিক্ত সিভিয়ার থাকবে, সেক্ষেত্রে অনেক সময় ওষুধও লাগতে পারে এবং অনেক সময় দেখা গেছে হসপিটালাইজেশনও লাগতে পারে। এগুলোরও ব্যবস্থা আছে, ট্রিটমেন্ট আছে। এভাবেই হচ্ছে ট্রিটমেন্ট তার তীব্রতা অনুযায়ী আগাতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সর্বশেষ বিরতিতে যাবার সময় এসছে, আমরা কিছুক্ষণ পরেই ফিরছি।
দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর সাদিয়া, আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি। আপনার কাছে প্রশ্ন যে এই যে আমরা চিকিৎসা করব বা বাচ্চাদেরকে আগেই ইন্টারনেটে নিরাপদ ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা আছে, বা সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে গেলে সামাজিক ভূমিকা বা রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে। এই বিষয়ে আমাদের সংক্ষেপে কিছু বলবেন কিনা? শুরুটা যদি আমি পরিবার বা অভিভাবক দিয়ে করি, তো নিরাপদ ইন্টারনেট ব্যবহারের যে অভ্যাসটা গড়ে তোলা, সেটার পাশাপাশি কিন্তু প্যারেন্টসদেরও তার নিজেদের ইন্টারনেট ব্যবহারটা কীরকম হচ্ছে সেটা সম্পর্কে সচেতন হওয়া। কারণ বাচ্চারা অনুকরণ প্রিয়, তারা দেখে শেখে। যেই আইসিডিডিআরবি যে গবেষণাটা উঠে আসছে যে 83% শিশু হচ্ছে ইন্টারনেট ব্যবহার করছে গড়ে 5 ঘন্টার বেশি, তাদের কিন্তু বাবা মার ইন্টারনেট ইউজটাও দেখা গেছে যে তারাও দৈনিক 4 বা 4.5 ঘন্টার মতো বেশি। সুতরাং এটা আমরা একটা রিলেশনশিপ দেখতে পাচ্ছি। সুতরাং অভিভাবকদের নিজেদের ইন্টারনেট ব্যবহারে সচেতনতা জরুরি। পরিবারে একটি পারিবারিক টাইম, সেটা হতে পারে ডাইনিং টেবিলে বসে টিভি দেখার সময়, অথবা কোনো কিছুই না, চা খাওয়ার সময় হয়তো পরিবারের সব সদস্যরা মিলে তারা নন ইন্টারনেট অ্যাক্টিভিটিসগুলোতে অ্যাক্টিভ থাকা। যেমন সেটা হতে পারে ছোটোখাটো কোনো খেলাধুলা, লুডো, ক্যারাম, অথবা জাস্ট গল্প করা, কি আজকে কি করলো, বাবা মা তার অফিসের গল্প, বাচ্চারা তার স্কুলের গল্প। এরপরে হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিসটা এনশিওর করা। যদিও আমাদের ঢাকা শহরে আসলে মাঠ বা হচ্ছে উন্মুক্ত জায়গা খেলাধুলা করার জন্য নেই, তারপরও কিছু পার্ক, স্কুলে যে মাঠগুলো থাকে সেখানে যদি বাচ্চাদেরকে আমরা যদি আউটডোর অ্যাক্টিভিটিস বা আউটডোর স্পোর্টসের মধ্যে যুক্ত করতে পারি। কারণ হচ্ছে বাচ্চারা আসলে ইন্টারনেটটা কখন ইউজ করে, যখন সে রিক্রিয়েশন চায়, তার এন্টারটেনমেন্টের জন্য। তো আমি সেটা বন্ধ করব বা টাইম লিমিট করে দিব, কিন্তু বাচ্চাটার অল্টারনেটিভ কোনো আমি কাজ দিব না, সেক্ষেত্রে কিন্তু এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং তাদের প্রত্যেকটা বাচ্চারই নিজস্ব কিছু হবিস বা ভালো লাগা থাকে, কারো ছবি আঁকা, কারো গান গাওয়া। আমরা এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমরা হচ্ছে বাচ্চাদের জন্য ঠিক করে দিতে পারি। তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যদিও আমরা বলি যে মানুষ সামাজিক জীব, আবার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু এই দুটোর ইফেক্টে হয়ে যাচ্ছে আমরা অসামাজিক। সুতরাং সেটা হচ্ছে আমরা ফেস টু ফেস কমিউনিকেশন। যেমন আজকাল হয়তো বার্থডে পার্টি করা হয় না, আমাদের সময় দেখতাম যে আমাদের একজনের জন্মদিনে আমার বন্ধু বান্ধবরা আসতো, তাদের গার্জিয়ানরা আসতো। সুতরাং সেই যে আমাদের আগের কালচারাল কিছু জিনিস, যে আমরা যখন একজন আরেকজনের বাসায় যাই বা বন্ধুদের কোনো একটা অনুষ্ঠানে যাই, তখনও কিন্তু আমাদের একটা সামাজিক দক্ষতা বা মিথস্ক্রিয়া হয়। তো সেই বিষয়গুলো আরেকটু নার্চার করা, এবং বাচ্চাটার অবশ্যই ঘুম, খাওয়া দাওয়া এবং আচরণ, এই তিনটার কোনো জায়গায় যদি কোনো পরিবর্তন লক্ষিত হয়, তাহলে অবশ্যই প্যারেন্টসদের হচ্ছে সেটা আগে থেকেই নির্ণয় করা। এবং যদি তারা মনে করেন যে এরকম কোনো অ্যাডিকশনের পর্যায়ে চলে যাচ্ছে, তাহলে শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে আসা। কারণ আর্লি ইন্টারভেনশন করাটা অনেক সময় আমাদের গুরুতর যেসব প্রতিক্রিয়া আমরা বললাম সেসব থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদিয়া। এবার ডক্টর সানজিদা, আপনার কাছে শুনতে চাইব রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের কিছু করণীয় আছে কিনা, খুবই সংক্ষেপে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে করণীয় আছে এই ক্ষেত্রে, যেহেতু বিপুল সংখ্যক শিশু কিশোর যারা হচ্ছে আমাদের আগামীর, তারাই হচ্ছে কর্ণধার, তারা হচ্ছে এরকম যদি আসক্তিতে এত পার্সেন্টেজ হয়ে যায়, সেটা অবশ্যই রাষ্ট্রের জন্য একটা হুমকির বিষয়। সেক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রের যে শিশু কিশোরদের নিরাপদ যে হচ্ছে মাঠের কথাটা যেটা আসলো, নগরে যেটা নাই বললেই চলে, এটা এনশিওর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন বাচ্চারা হচ্ছে আমাকে তার জন্য বিকল্প বিনোদনের ব্যবস্থা অবশ্যই করতে হবে। আমি শুধু বললাম যে তুমি ফোন ইউজ করবে না, কিন্তু সে কি করবে, আমি যদি সেটা ইনশিওর না করি তাহলে আসলে সে কি করবে, এটা অবশ্যই রাষ্ট্র এটা করতে পারে বা করা উচিত। এছাড়াও হচ্ছে আমাদের স্কুল ভিত্তিক কারিকুলামে ডিজিটাল ওয়েলবিং বা নিরাপদ ইন্টারনেট এই ব্যাপারে পাঠ্যসূচিতে আনা যেতে পারে। স্কুল মেন্টাল হেলথের মাধ্যমে, স্কুল মেন্টাল হেলথের মাধ্যমে আনা যেতে পারে। এছাড়া হচ্ছে অনলাইনে যে গেমিং এবং পর্ন ওয়েবসাইট, এগুলো নিয়ন্ত্রণে কিন্তু রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এছাড়াও হচ্ছে সাইকিয়াট্রিস্টদের মেন্টাল হেলথ অ্যাডভোকেসি, এটাও বাড়াতে পারে, এবং এটা যে একটা আসক্তি পর্যায়ে চলে যেতে পারে, এই ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধিতে রাষ্ট্রের ভূমিকা রয়েছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানজিদা, অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদিয়া। আপনারা দুজনেই আপনাদের অসংখ্য ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি পরবর্তীতে হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথাগুলো শোনার জন্য। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাবলিক হেলথ কনসার্ন হিসেবে দেখা দিয়েছে। এটি আমরা যতই হেলা করি না কেন, সামনে কিন্তু মহা বিপর্যয়ের পতধ্বনি অলরেডি শোনা যাচ্ছে। আমাদের সবাইকেই সচেতন হতে হবে, সবাইকে মিলেই
এমন উদ্যোগ নিতে হবে যাতে আমরা ওই সুনামির বানে যাতে আমরা ভেসে না যাই। পরবর্তী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।